ভারতকে শেষ করতে চলছে গোপন ছক। প্রকাশ্যে আসতেই তোলপাড় ধরা পড়ল সব অস্ত্র। ইউরোপের তৈরি অস্ত্র কি কখনো ভারতের বিরুদ্ধেই ব্যবহার হয়েছে? আর যদি হয়ে থাকে তাহলে কেন আজ আন্তর্জাতিক মঞ্চে এমন একটি মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি, যা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই বার্তা কি শুধু ইউরোপের উদ্দেশ্যেই, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের আরও বড় কৌশলগত সংকেত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের বিশেষ প্রতিবেদন। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ফিনল্যান্ডের মাটিতে উচ্চারিত কয়েকটি বাক্য মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসে। ইউরোপ রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা, অস্ত্র রপ্তানি এবং ভারতের নিরাপত্তা, সবকিছুকে এক সুতোয় গেঁথে এস জয়শঙ্করজি এমন একটি বাস্তবতার কথা তুলে ধরেন যা বহু দশক ধরে ভারতের কৌশলগত চিন্তার অংশ। তার বক্তব্য শুধু অতীতের ঘটনা স্মরণ করায়নি, বরং ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান কতটা আত্মবিশ্বাসী ও স্বাধীন হতে চলেছে সেই বার্তাও স্পষ্ট করেছে। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প শুধু অস্ত্রের নয়, এটি জাতীয় নিরাপত্তা, কূটনীতি, ইতিহাস এবং ভবিষ্যতের ভারতের গল্প। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ফিনল্যান্ডে এক আলোচনায় যখন ভারতের রাশিয়া নীতি নিয়ে প্রশ্ন ওঠে, তখন অনেকেই হয়তো একটি পরিচিত কূটনৈতিক উত্তর প্রত্যাশা করেছিলেন। কিন্তু জয়শঙ্করজি সেই প্রচলিত পথ অনুসরণ করেননি, বরং তিনি আলোচনাকে এমন এক দিকে নিয়ে যান যেখানে ইউরোপকেও আত্মসমালোচনার মুখোমুখি হতে হয়। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত করেন যে ইউরোপ যখন ভারতের কাছ থেকে কিছু নির্দিষ্ট কৌশলগত অবস্থান আশা করে, তখন ইউরোপেরও উচিত ভারতের নিরাপত্তা উদ্বেগগুলোকে সমান গুরুত্ব দেওয়া। এই বক্তব্যের মধ্যেই লুকিয়েছিল ভারতের দীর্ঘদিনের একটি অবস্থান। বিশ্ব রাজনীতিতে সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। আলোচনার শুরুতে প্রশ্ন ছিল ভারতের রাশিয়া নীতি নিয়ে, বিশেষ করে ইউক্রেন সংঘাতের পর কেন ভারত রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক বজায় রেখেছে তা নিয়ে পশ্চিমা বিশ্বে বহুবার আলোচনা হয়েছে। জয়শঙ্করজি আবারও মনে করিয়ে দেন যে ভারতের প্রথম দায়িত্ব দেশের জনগণের প্রতি। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা। তাই আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির দাম বাড়ছিল, তখন ভারত এমন উৎস থেকে তেল কিনেছে যা দেশের অর্থনীতি ও নাগরিকদের স্বার্থ রক্ষা করতে সাহায্য করেছে। কিন্তু এরপরই আসে সেই মন্তব্য যা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জয়শঙ্করজি বলেন, ইউরোপের তৈরি অস্ত্র অতীতে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। এই একটি বাক্য শুধু একটি ঐতিহাসিক সত্যের দিকে ইঙ্গিত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। কারণ অস্ত্র বিক্রি শুধুমাত্র ব্যবসা নয়, এটি নিরাপত্তা, কৌশল এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। প্রশ্ন উঠতে পারে, ঠিক কোন অস্ত্রের কথা বলা হচ্ছিল? ইতিহাসে তাকালে দেখা যায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংঘাতে এমন বহু অস্ত্র ব্যবহৃত হয়েছে যেগুলো ইউরোপীয় দেশগুলোর তৈরি। শীতল যুদ্ধের সময় থেকে শুরু করে পরবর্তী কয়েক দশক পর্যন্ত বিশ্বের বহু দেশ বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করেছে। পাকিস্তানও তার ব্যতিক্রম ছিল না। ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইউরোপে নির্মিত সামরিক সরঞ্জাম ভারতীয় বাহিনীর বিপরীতে ব্যবহৃত হয়েছে। জয়শঙ্করজির বক্তব্যে ইতিহাসের কয়েকটি অধ্যায় বিশেষভাবে আলোচনায় আসে। গোয়া মুক্তি আন্দোলনের সময় পর্তুগালের সঙ্গে ভারতের সংঘাত ছিল স্বাধীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় ইউরোপীয় শক্তির উপস্থিতি এবং তাদের সামরিক সক্ষমতা ভারতকে একটি বিশেষ নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি করেছিল। আবার 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও বিভিন্ন বিদেশি উৎস থেকে পাওয়া অস্ত্র ব্যবহৃত হয়েছিল। 1971 সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ এবং ভারত পাকিস্তান সংঘাতের সময়ও আন্তর্জাতিক অস্ত্র সরবরাহের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে জয়শঙ্করজির বক্তব্যের মূল লক্ষ্য অতীতের অভিযোগ তোলা নয়, বরং তিনি একটি নীতিগত প্রশ্ন তুলেছেন। যদি ইউরোপ আশা করে যে ভারত তাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে, তাহলে ইউরোপও কি ভারতের নিরাপত্তা উদ্বেগকে একই গুরুত্ব দেবে না? এই প্রশ্নের মধ্যেই রয়েছে বর্তমান ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা। আন্তর্জাতিক সম্পর্কের জগতে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। প্রতিটি দেশ তার নিজস্ব নিরাপত্তা, অর্থনীতি এবং কৌশলগত অবস্থানকে অগ্রাধিকার দেয়। ভারতও তার ব্যতিক্রম নয়। গত এক দশকে ভারত যে পরিমাণে বৈশ্বিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নিয়েছে তা স্পষ্ট করে দিয়েছে যে
দেশটি আর শুধুমাত্র প্রতিক্রিয়াশীল শক্তি নয়, বরং একটি প্রভাবশালী নীতি নির্ধারক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। এখানেই আসে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ। কারণ বিদেশি অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতা সবসময় একটি কৌশলগত ঝুঁকি তৈরি করে। যুদ্ধ বা সংকটের সময় সরবরাহ বন্ধ হয়ে গেলে বা রাজনৈতিক চাপ তৈরি হলে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রভাবিত হতে পারে। তাই ভারত গত কয়েক বছর ধরে প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার উপর বিশেষ জোর দিয়েছে। আজ ভারতের তৈরি যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, রাডার ব্যবস্থা, আর্টিলারি সিস্টেম এবং বিভিন্ন উন্নত সামরিক প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে। শুধু নিজেদের প্রয়োজন মেটানোই নয়, ভারত এখন প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবেও উঠে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগত স্বাধীনতারও প্রতীক। জয়শঙ্করজির বক্তব্য সেই বৃহত্তর ছবিরই অংশ। তিনি কার্যত মনে করিয়ে দিয়েছেন যে ভারতের নিরাপত্তা পরিবেশকে বোঝা ছাড়া ভারতের পররাষ্ট্রনীতিকে বোঝা সম্ভব নয়। ইউরোপীয় দেশগুলো যখন দক্ষিণ এশিয়ার দিকে তাকাবে, তখন তাদের শুধু নিজেদের স্বার্থ নয়, ভারতের উদ্বেগগুলোকেও বিবেচনা করতে হবে। তবে এর অর্থ এই নয় যে ভারত ও ইউরোপের সম্পর্ক খারাপ হচ্ছে। বাস্তবতা হলো দুই পক্ষের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গভীর। বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, সাপ্লাই চেইন, প্রতিরক্ষা সহযোগিতা এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ও ইউরোপ ক্রমশ কাছাকাছি আসছে। কিন্তু পরিণত অংশীদারিত্বের একটি বৈশিষ্ট্য হল উভয় পক্ষই নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেনি। জয়শঙ্করজির বক্তব্যকে সেই পরিণত কূটনীতির উদাহরণ হিসাবেও দেখা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের বিশ্ব ক্রমশ বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠেছে। একসময় যেখানে বড় শক্তিগুলোর মধ্যে একটি পক্ষ বেছে নেওয়ার চাপ ছিল, সেখানে এখন বহু দেশ নিজেদের স্বার্থ অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত নিতে চাইছে। ভারত সেই প্রবণতার অন্যতম প্রধান উদাহরণ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, একই সঙ্গে ইউরোপ ও আমেরিকার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গভীর করা, এই ভারসাম্যপূর্ণ নীতি ভারতের কূটনৈতিক শক্তির অন্যতম ভিত্তি। এই প্রেক্ষাপটে জয়শঙ্করজির বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। ভারত কারো বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না, বরং ভারত চাইছে তার নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক বাস্তবতা এবং কৌশলগত প্রয়োজনকে আন্তর্জাতিক অংশীদাররা সমান গুরুত্ব দিক। এটি কোনো সংঘাতের বার্তা নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের আহ্বান। বিশ্বের ইতিহাস আমাদের শিখিয়েছে যে অস্ত্র শুধু সামরিক শক্তির প্রতীক নয়, এটি রাজনৈতিক প্রভাবেরও একটি মাধ্যম। তাই কোনো দেশ কোথায় অস্ত্র বিক্রি করছে, কাকে প্রযুক্তি দিচ্ছে এবং কোন আঞ্চলিক ভারসাম্যকে প্রভাবিত করছে, এসব প্রশ্ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের মতো একটি বড় শক্তির জন্য এই প্রশ্নগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ। আজ যখন ভারত মহাকাশ থেকে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছে, তখন আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদন একটি জাতীয় অগ্রাধিকার হয়ে উঠছে। জয়শঙ্করজির বক্তব্য সেই লক্ষ্যকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসে। কারণ একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী দেশই আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারে। ফিনল্যান্ডের সেই বক্তব্য তাই শুধু কয়েক মিনিটের একটি কূটনৈতিক মন্তব্য নয়, এটি ছিল অতীতের ইতিহাস, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের কৌশলগত দিক নির্দেশনার এক অনন্য সংমিশ্রণ। ইউরোপের উদ্দেশ্যে ভারতের বার্তা ছিল পরিষ্কার: সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সহযোগিতা হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, আর নিরাপত্তা উদ্বেগের ক্ষেত্রেও থাকবে পারস্পরিক সম্মান। শেষ পর্যন্ত এই ঘটনাটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভূরাজনীতির জগতে স্থায়ী বন্ধু বা স্থায়ী প্রতিদ্বন্দ্বী খুব কমই থাকে, স্থায়ী থাকে জাতীয় স্বার্থ। আর সেই স্বার্থ রক্ষার জন্যই প্রতিটি দেশ তার কৌশল নির্ধারণ করে। ভারতের ক্ষেত্রেও সেটাই সত্য। তাই জয়শঙ্করজির এই বক্তব্যকে শুধু একটি রাজনৈতিক মন্তব্য হিসেবে নয়, বরং নতুন ভারতের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর হিসাবে দেখা যেতে পারে। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।